ব্যর্থতা হতে পারে, মানে এমন না যে আমি যেটা বলেছি সেটাই সঠিক, বাট আমার কাছে যেটা মনে হয়েছে সেটা আমি বলেছি। আপনি সেখানে কোচিং স্টাফকে স্পেশালি খুব বেশি করে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন, রাসেল ডোমিঙ্গো, তার কোচ, প্লাস হচ্ছে কি আমাদের ফিল্ডিং কোচ, ওভারঅল কোচিং প্যানেলটাকে। তো আমাদের বিশ্বকাপ ব্যর্থতার কারণ, এবং আপনি আপনার স্ট্যাটাসেও লিখেছেন, সবসময় বলছেন এটা তো আর অস্বীকার করার উপায় নেই যে মাঠে গিয়ে প্লেয়াররা খেলে তাদের দায়টাই সবচেয়ে বেশি, কিন্তু এই কোচিং স্টাফ বা কোচিং প্যানেলের আসলে দায় কতটা বলে আপনি মনে করেন? দেখেন, আগেও বললাম দায়টা সবাইকেই নিতে হবে, নট অনলি কোচিং স্টাফ, নট অনলি প্লেয়ার্স, ইভেন যারা থিঙ্ক ট্যাঙ্ক মানে ক্রিকেট বোর্ড থেকে, তাদের সবাই সম্মিলিত প্রচেষ্টাই ভালো ফল আসে। সম্মিলিত প্রচেষ্টা মানে ভালো ফল যদি না আসে সবাইকেই সেটা দায় নিতে হয়। আমাদের প্রেক্ষাপটে উই আর ভেরি লাকি যে সাকিব ইন্টারন্যাশনাল কোয়ালিটির প্লেয়ার বলে সাকিবের উপর প্রভাবটা যায়নি। 2015 ডান ওয়েল, আমার করে 4 জন, 2000 আমি, এবং এর ভেতরে পরেও কিন্তু এরকম অনেক ঘটনা আছে যে দায়টা যে কোনো একটা পক্ষকে দিয়েই সেটাকে সমঝোতা করার চেষ্টা করা হয়। বলির কথা, হ্যাঁ, বলির কথা বলতে পারেন। তো এই কারণে আমার ভয়টা ওইখানেই, যে তখন হয় কি যে একটা প্লেয়ার যখন অফ ফর্মে থাকে অবশ্যই প্লেয়ারের সমালোচনা হয় বা হবে, এটা স্বাভাবিক, বাট দ্য সেম টাইমে আমাকে আগে বুঝতে হবে যে তার কিছু দেওয়ার সামর্থ্য আর আছে কিনা, বা সে আসলে গোয়িং ফরওয়ার্ড সে কী কী অ্যাবিলিটি আছে তার করার। এইগুলো বিবেচনা না করেই ধরেন মানুষের চাপে হোক বা নিজেরা পছন্দ করছি না সেই জায়গা থেকে হোক বা মিডিয়ার চাপে হোক, তখন কিন্তু তারা একটা ইকুয়েশন করে ফেলে এইভাবে যে এইভাবেই সমাধান করা যাবে। বাট এইভাবে তো সমাধান হবে না। সমাধানের একটাই পথ, সেটা হচ্ছে আপনাকে আগে বুঝতে হবে আপনার ব্যাকআপ প্লেয়ার আছে কিনা। ব্যাকআপ প্লেয়ার যদি আপনার না থাকে তাহলে আপনাকে সেই দিকেই ফোকাস করতে হবে। মানে যেসব প্লেয়ার এখন আছে তাদের জন্য, মানে তাদেরকে আপনি সরিয়ে তো নতুন কাউকে আনবেন, তারা কি আবার ইন্টারন্যাশনালের জন্য প্রস্তুতি আছে কিনা, মানে তারা সার্ভাইভ করতে পারবে কত দূর, কি পর্যন্ত, সেই জায়গাটা আমি প্রশ্ন করছি। আমার প্রশ্নটা হচ্ছে কি, আপনি এই ওয়ার্ল্ড কাপ ডিবাকলের পর আপনি কি মনে করেন যে বাংলাদেশের ব্যাকআপ প্লেয়ার এনাফ আছে, নাকি আপনি মনে করেন মহেন্দ্র সিং ধোনি নিয়ে অনেক কথা হলো, কিন্তু বীরেন্দ্র সেহবাগকে যখন সরানো হলো আপনার কাছে, গৌতম গম্ভীরকে যখন সরানো হলো, আপনার কাছে কি মনে হয় বাংলাদেশের প্রেক্ষাপটে এটা সরানো সম্ভব হতো? বীরেন্দ্র সেহবাগ তখন শুধু ফিল্ডিংয়ের কারণে সরানো হয়েছে, আর ব্যাটিং বীরেন্দ্র সেহবাগ কী করতো তখন আমরা সবাই জানি, যারা খেলা দেখে তারাও সবাই জানে। কিন্তু বীরেন্দ্র সেহবাগকে সরিয়ে যখন নতুন খেলোয়াড় আনা হয়েছে, শেখর ধাওয়ান, তারপরে হচ্ছে আপনার রোহিত শর্মা আস্তে আস্তে ওপেনিং করলো, তো তাদেরকে সরিয়ে যখন এরা এনেছে তখন এরা কিন্তু পারফর্ম করেছে। শেখর ধাওয়ান প্রথম টেস্ট ম্যাচে সম্ভবত সেঞ্চুরি করলো অস্ট্রেলিয়ার সাথে। তো তার মানে কি ওদের ব্যাকআপ আছে, ওরা নিশ্চিত, এবং মানে বীরেন্দ্র সেহবাগকে সরানোর আগ পর্যন্ত তারা ব্যাকআপ তৈরি করে তারপরে সরিয়েছে। আমাদের ব্যাকআপ প্লেয়ার আছে? আমাদের ব্যাকআপ প্লেয়ার কোথায়? আমাদের ব্যাকআপ প্লেয়ার যারা আছে তারা অলরেডি খেলে ফেলেছে। বিজয়ের কথা বলবেন আপনি, ইমরুলের কথা বলেন আপনি, লিটন সৌম্য রয়েছে, আপনি এই 4-5 জন 6 জন যারা ওপেনার আছে তামিম ছাড়া, ইভেন তামিমের সমালোচনাও কম হয়নি, কিন্তু ধরেন তামিমকে আপনি এক সাইডে রাখেন, আর সবার কথাই আপনি চিন্তা করেন যতগুলো ওপেনার খেলছে রিসেন্টলি এবং রিসেন্ট পাস্ট, প্রত্যেককে নিয়ে আমরা সমালোচনা করেছি। চলে না কথাটা, আমরা এমন কোনো ওপেনার নেই যাদেরকে নিয়ে আমরা বলি। এখন সৌম্য লিটনকে বলা হচ্ছে, ইমরুলকেও যাচ্ছে তাই ভাবে বলা হয়েছে। ইমরুলকে তো কি উপাধি যেন দেওয়া হয়েছিল আমার ঠিক খেয়াল নাই। বিজয়কে একই জিনিস করা হয়েছে, 8 ম্যাচ টানা খেলার পরে তারপরে কিন্তু সবাই লিটনকে চেয়েছে। তার মানে কি ওই একটা বৃত্তের ভেতরেই আমরা ঘুরছি। কিন্তু যদি সত্যিকারের ব্যাকআপ আমাদের থাকতো যে না ঠিক আছে আমি লিটনকে সরাচ্ছি, আচ্ছা পারফর্ম করিনি, কিন্তু আমি কাকে আনবো, ওই ঘুরে ফিরে তারাই আবার 2-3 সিরিজ পরে আবারও, কিন্তু যদি আপনি ব্যাকআপ তৈরি না করেন আবার এই লিটন আসবে বা সৌম্য আসবে, তো কি এলো, আপনি বৃত্তের ভিতরেই ঘুরছেন। সমাধান, প্রপার সমাধান কিন্তু আপনি যেতে পারছেন না। তো প্রপার সমাধানের বিষয়টা একভাবেই আসবে, আপনি তৈরি করেন খেলোয়াড়, সময় লাগুক সমস্যা নেই, সময় তো অনেক এমনিও লেগে গেছে, 2 বছর টাইম লাগে। একজন খেলোয়াড়কে তো আপনি 6 মাসে তৈরি করতে পারবেন না, ক্রিকেট প্লেয়ার এভাবে তৈরি হয় না। ক্রিকেট প্লেয়ার তৈরি করতে 2 থেকে 3 বছর সময় লাগে। তো আপনি তৈরি করেন, সমস্যা নাই, এরা খেলছে, এরা ঘুরিয়ে ফিরে খেলুক, কিন্তু আপনার ব্যাকআপ তৈরি হবে। যে আন্ডার 19-এর যে ইয়াং ছেলেগুলো আছে তাদেরকে তৈরি করি আমরা, তৈরি করে তাদেরকে যখন প্রপার ওয়েতে আমরা আনবো গাইডলাইনের ভেতর দিয়ে, তারা ওইখানের হাইপ বুঝতে পারবে, ওইখানের
যে সিচুয়েশন হ্যান্ডেল করা তারা বুঝতে পারবে, কিন্তু আপনি জাতীয় দলে এনেই প্লেয়ার বানানো, এটা ভাই চারটেখানি কথা না। তার মানে হচ্ছে কি আপনি এদের নিয়ে আসলে এগোতে চান, মানে মনে করেন আমি মনে করি এই মুহূর্তে কোনো পথ নেই, এই মুহূর্তে আপনার প্লেয়ার নেই। আমি তো আপনাকে যুক্তি দেখাচ্ছি, হয়তো আপনার নাও ভালো লাগতে পারে, বাট আমার কথা হচ্ছে যে আপনি কাকে আনতে চাইছেন। আজকে যে মানুষটা ইমরুলকে চাচ্ছে, এই মানুষটা ইমরুলকে এর আগে যাতা বলেছে, বিজয়কে যাতা বলেছে, এখন লিটন সৌম্যকে বলছে, তামিমকেও যাতা বলেছে। তার মানে কি এই বৃত্তের ভেতরেই আমরা ঘুরছি। লাস্ট 6-7 বছরে কিন্তু এই কয়েকজন ওপেনারই ব্যাটিং করছে, ওপেনিং করছে। তো আমার কথা হচ্ছে যে নতুন কাউকে তো আমরা তৈরি করতে পারি। তো আমরা আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ টিমের প্লেয়াররা তারা কি এখনো তৈরি? আপনার তাই ইয়াং জেনারেশন বলেন, আরো একটা তরুণ প্রজন্মকে আমরা নষ্ট করার পথে যাইতে পারি। বুঝতে পারছি, আমরা ওই একটা চক্রের মধ্যে ঘুরপাক খাচ্ছি। মাশরাফি, আপনি কি একটু সারপ্রাইজ যে আমাদের এই যে কোচ রাসেল ডোমিনিক স্পেসিফিক্যালি তার অধীনে বাংলাদেশের যে সাকসেস অথবা ফেইলিওর 2 বছর তো হয়ে গেল, তারপরেও তাকে যে একটা নতুন কন্ট্রাক্ট দেয়া হলো ক্রিকেট বোর্ড থেকে 2 বছরের জন্য, এবং সেটা হচ্ছে গিয়ে তার প্রায় 45% স্যালারি ইনক্রিজ করে। তো এটা থেকে আপনি একটু সারপ্রাইজ? দেন একটা জিনিস আছে যে কোনো কন্ট্রাক্ট রিনিউ করার সময় পার্টিকুলার ওই পার্টিটা, মানে ফার্স্ট পার্টি মানে সেকেন্ড পার্টি ধরেন বিসিবি, ফার্স্ট পার্টি ধরেন কোচ, তো ওইভাবে ফার্স্ট পার্টি কিন্তু বেনিফিট অফ দ্য ডাউট পায়। এটা কন্ট্রাক্ট রিনিউ করার একটা সিস্টেম। তো ওইখানে আমি বলতে চাই না যে 45% বা 10%, এটা বিসিবি এবং তাদের ব্যাপার, মানে কোচ এবং বিসিবির ব্যাপার। প্রশ্নটা হচ্ছে যে বিসিবি কতটুকু কনভিন্সড তার পারফরমেন্স নিয়ে। আপনি কথা বলে তো লাভ নেই। বিসিবি কতটুকু কনভিন্স? আপনি কি কনভিন্স? আমি সারপ্রাইজ মানে এই জন্য সারপ্রাইজ যে টি-20 নিয়ে দেখেন, আপনি টি-20 নিয়ে টেস্ট ক্রিকেট নিয়ে আমাদের বলার মতো কিছু নাই। এখন যদি আপনি চিন্তা করে থাকেন যে আমরা বিশ্ব চ্যাম্পিয়ন হতে গিয়েছিলাম, এটা আপনার প্রবলেম, আমার মানে প্লেয়ারদের প্রবলেম না, আমি মনে করি। কারণ টি-20-র আপনি যদি টোটাল ব্যাকগ্রাউন্ড হিসাব করেন, আমরা টি-20-তে এখন ওই দল না। টেস্ট ক্রিকেট উই আর নো ওয়্যার। আমরা একমাত্র ভালো দল ওয়ানডে ক্রিকেট। আমি এই জন্য খুব বেশি সারপ্রাইজ না ওই জায়গাতে, পারফরমেন্সের জায়গাতে। অবশ্যই মনে করি আমাদের 2টা ম্যাচ তো মিনিমাম জেতাও ছিল, অথবা 3টাও হতে পারে। হ্যাঁ, এইখানে আমি অ্যাগ্রি করি। বাট আপনি যদি বিশ্ব চ্যাম্পিয়নের অ্যাগ্রি করেন, মানে আপনি যদি চিন্তা করে থাকেন, সেটা আমি মনে করি ভুল। এখন কোচের যে বিষয়টা আপনি বললেন, সেটা নিয়ে বলছি। আমার প্রথম যদি আপনি বলেন, আপনি আফগানিস্তানের সাথে টেস্ট ম্যাচ হেরেছেন, এখন আপনি এক্সকিউজ দিতে পারেন যে দেখেন আমি নতুন আসছি, কোচ হিসেবে আমার সবাইকে জানতে হবে। আমি আমার লেখায় একটা লেখা লিখেছিলাম যে দেখেন, আমি লাস্ট প্রেস কনফারেন্সে বলেছিলাম এই টিমটাকে নিয়ে এখন রেজাল্ট দেওয়ার সময়, এখন এক্সপেরিমেন্টের সময় না। কি জন্য? কোচ নতুন হতে পারে, কিন্তু খেলোয়াড় নতুন না, এই দেশটা নতুন না। ঠিক আছে, এই দেশের যারা প্লেয়ার ছিল তারা অলরেডি দে হ্যাভ প্লেড কোয়ার্টার ফাইনাল ওয়ার্ল্ড কাপের, চ্যাম্পিয়ন্স ট্রফি সেমিফাইনাল খেলেছে। তো দর্শকদের